2025 সালে স্টুডেন্টদের জন্য আজ জীবনবিজ্ঞানের প্রথম ভিডিও, যারা ক্লাস 9-এ উঠেছে। এই ভিডিওটা রেকর্ড করার আগে বা পড়ার বিষয় রেকর্ড করার আগে কতগুলো বিষয় একটু বলে দিই। প্রথম কথা, জীবনবিজ্ঞান নয়, পরে 9-এর ভৌতবিজ্ঞানেরও আমরা ভিডিও দেব। 2 নম্বর যেটা হচ্ছে যে এই যে স্ক্রিনে তোমাদের লেখাটা আসছে, যেহেতু এটা পিপিটি, সেই কারণে একটু ছোট লাগছে। তোমরা দেখার সময় মোবাইলের স্ক্রিনে একটু এনলার্জ করে দেখলেই এটা বড় দেখতে পাবে। আর যারা কম্পিউটারে দেখবে, ল্যাপটপ অথবা ডেস্কটপে, তাদের ক্ষেত্রে এটা বড়ই দেখাবে। এ একটা বিষয়। আর এইটা তোমরা যদি নিজেরা লিখে নাও বা এর একটা নোট যদি এটা থেকে বানাতে চাও, তাহলে এই পয়েন্টগুলোর সাথে বই থেকে কিছু বাক্য জুড়ে নিলেই একটা সুন্দর নোটও তৈরি হবে। তাহলে আমাদের আজকে প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য নিয়ে আলোচনা করব আমরা, বা আমি করব। তার প্রথম হচ্ছে জীবনের বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। তা জীবন বলতে আমরা কি বুঝি? যখন কোনো জীব তার সংখ্যা বৃদ্ধি করতে পারে, অর্থাৎ প্রজনন ঘটাতে পারে বা জননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতে পারে, আর জীবের মধ্যে বিবর্তন আসে, অর্থাৎ পরিবর্তন আসে, একটা জীব থেকে অন্য জীব তৈরি হয়। তাহলে এই যে ক্ষমতা, অর্থাৎ জীবের প্রজননের মাধ্যমে তার সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা, প্রকরণ ঘটানো অর্থাৎ তার মধ্যে পরিবর্তন আসা, এবং পরিবর্তনের মাধ্যমে বিবর্তন ঘটাতে পারা, এটাই আমরা বলি জীবন। আর যাদের জীবন আছে তারাই সজীব বস্তু বা তারাই জীব। হ্যাঁ, এটাই খুব এক কথায় জীবন বলতে এটাই বোঝানো যায়। অর্থাৎ জীব সে এককোষী হোক বহুকোষী হোক, তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকবে, যে বৈশিষ্ট্যগুলো তার জীবনের বৈশিষ্ট্য হিসাবে প্রকাশ পাবে। তা সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আগে আলোচনা করব আজকে। আর এর সাথে আমরা একটা কথা বলে নিই, জীব কত রকমের হতে পারে। জীব প্রধানত 2 রকমের হয়, প্রোক্যারিওটিক জীব আর ইউক্যারিওটিক জীব। প্রোক্যারিওটিক জীবরা সবসময় এককোষী হয়, আর ইউক্যারিওটিক জীবরা এককোষী বা বহুকোষী 2 রকমই হতে পারে। আর ইউক্যারিওটিক জীব আবার 2 রকমের হতে পারে, এককোষী হোক বা বহুকোষী হোক। তাদের আবার 2টো ভাগ আছে, একটা উদ্ভিদ, একটা প্রাণী। আর এছাড়াও ভাইরাস বলে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের একটি বস্তুকে পাওয়া যায়, যেটা কেবলমাত্র প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ বা আরএনএ দিয়ে তৈরি হয়, এবং এটা বাতাসে, জলে, মাটিতে যখন থাকে, অর্থাৎ জীবদেহের বাইরে যখন থাকে, সেটা জড় পদার্থ। আর যখন তার কোনো জীবদেহে প্রবেশ করে, অর্থাৎ পোষক দেহে প্রবেশ করে, তখন সেটা সজীব বৈশিষ্ট্য দেখায়, কিন্তু তার কোনো কোষীয় বৈশিষ্ট্য থাকে না। এবং তখন সে প্রজননের মাধ্যমে অনেক ভাইরাস তৈরি করে। সেই কারণে অনেক বিজ্ঞানী ভাইরাসকে জীবজগতের অন্তর্ভুক্তই করতে চান না। আবার অনেক বিজ্ঞানী বলেন না, তাদেরকে ভাইরাস এবং ভাইরয়েডকে একটা আলাদা জীবজগতের একটা, যেহেতু তাদের প্রাণের বৈশিষ্ট্য প্রকাশ পায় যখন প্রজনন ঘটায় কোনো পোষক জীবদের মধ্যে, সেই হিসাবে তাদেরকে একটা আলাদা ডোমেনে রাখা হয়, ভাইরাস এবং ভাইরয়েডকে। কিন্তু তাদের কিন্তু কোনো জীবের যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, প্রজনন করা ছাড়া আর কিন্তু কোনো বৈশিষ্ট্য তাদের দেখা যাবে না। তাহলে এবার জীবনের বৈশিষ্ট্যগুলো আমরা বলে নিই। একটা তো কোষীয় সংগঠন থাকবে, এককোষী হোক বহুকোষী হোক, সে প্রোক্যারিওটিক হোক ইউক্যারিওটিক হোক, তার কোষ থাকবে। এবং যারা এককোষী জীব, তাদের একটা মাত্র কোষ কিন্তু জীবনের সব বৈশিষ্ট্যগুলো দেখাবে। হ্যাঁ, যেমন একটা ক্লামাইডোমোনাস, এককোষী একটি উদ্ভিদ, সে কিন্তু দিব্যি সুন্দর জলে সাঁতরাতে পারে, অর্থাৎ চলন করছে বা গমন করছে, এক জায়গায় স্থির থেকেও তার
ফ্লাজেলা নড়াতে পারে, অর্থাৎ চলন করছে, আবার এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, গমন করছে। তারা প্রজনন করে, তারা খাদ্য তৈরি করতে পারে। সুতরাং জীবনের বৈশিষ্ট্য কিন্তু এককোষী জীবও দেখাবে। তাহলে কোষীয় সংগঠন ছাড়া জীবনের বৈশিষ্ট্য দেখা সম্ভব নয়। আর বহুকোষী জীবের ক্ষেত্রে সেই কোষগুলো অঙ্গ তৈরি করে, বা তার আগে বলতে পারে কোষ থেকে কলা হয়, তার থেকে অঙ্গ তৈরি করে, এবং অঙ্গগুলো মিলিতভাবে একটা জীব তৈরি করে। ফলে কোষের কাজের মাধ্যমেই কিন্তু এই অঙ্গতন্ত্র বা জীব কাজগুলি করে। সেই জন্য একটা জীবনের একটা কোষীয় সংগঠন থাকবেই বলা হবে, যেটা ভাইরাসের নেই। সেই জন্য ভাইরাসকে আমরা ঠিক জীবন আছে বলবো না ভাইরাসের। 2 নম্বর হচ্ছে উত্তেজিতা, অর্থাৎ পরিবেশ থেকে যে উদ্দীপনা আসছে সেটার এগেনস্টে তারা কোনো প্রতিক্রিয়া দিতে পারবে। যেমন আমাদের চোখে আলো পড়লে আমরা চোখ বন্ধ করি, তীব্র আলো পড়লো অন্ধকারে, বা একটা লজ্জাবতী লতার পাতায় আমি হাত দিলাম, পাতাটা মুড়ে গেল। তাহলে এগুলো হচ্ছে উত্তেজিতা, এটা জীবেরই থাকবে। তারপরে জীবমাত্র পুষ্টি হবে, অর্থাৎ তারা খাদ্য গ্রহণ, পরিপাক বা খাদ্য সংশ্লেষের মাধ্যমে পুষ্টি লাভ করবে। পুষ্টি লাভের পরে যে রাসায়নিকগুলো তাদের দেহে যুক্ত হবে তার সাহায্যে বিপাক হবে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া ঘটবে দেহে। এর ফলশ্রুতি কী হবে? তার বৃদ্ধি হবে। হ্যাঁ, এটা কিন্তু একটা ইটের কোনো দিন বৃদ্ধি হয় না, কিন্তু একটা জীবের বৃদ্ধি হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপরে কী হলো? চলন গমন, যেটা আমরা আগেই বললাম, জীবের একটা চলন, মানে একটা জায়গায় স্থির থেকে নড়াচড়া করা, আর গমন অর্থাৎ চলনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এটা জীবেরই ধর্ম। একটা ইট কি হেঁটে চলে বেড়াবে? বেড়াবে না। তারপরে কি আছে? জনন ও জীবন চক্র। আমি আগেই বলেছি যে জীবনের প্রধান বৈশিষ্ট্য প্রজনন করার ক্ষমতা, অর্থাৎ নিজের মতন জীব সৃষ্টির করার ক্ষমতা। আর জীবনচক্র, জনন থাকলে জীবনচক্র থাকবে। হ্যাঁ, জীবনচক্র মানে কি? একটা যে কোনো জীবেরই দেখা যাবে যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো দশা থাকে, যেটাকে আমরা মিলিতভাবে জীবনচক্র বলি। হ্যাঁ, অর্থাৎ জননের সাথে জীবনচক্রটা সম্পৃক্ত ব্যাপার। যেমন ধরো একটা মৌমাছি ডিম পারলো, তার থেকে লার্ভা বেরোলো, লার্ভা পিউপাতে পরিণত হলো, পিউপা আবার পূর্ণাঙ্গ দশায় পরিণত হলো, পূর্ণাঙ্গ মৌমাছিতে পরিণত হলো। তাহলে এটা কি হলো? এটা জীবনচক্র কমপ্লিট হলো। এটা জীবের বৈশিষ্ট্য। একটা ইট থেকে একটা ইটও হবে না, তার জীবনচক্রও থাকবে না। আর লাস্টে পরিব্যক্তি ও অভিযোজন, এটা একটু উঁচু ক্লাসে তোমরা পড়বে। পরিব্যক্তি অর্থাৎ জীবের মধ্যে যে পরিবর্তন আসছে, হঠাৎ যেসব পরিবর্তন আসছে, সেটা পরিব্যক্তি। আর অভিযোজন কি হচ্ছে? জীব পরিবেশে মানিয়ে নেওয়ার জন্যে দেখা যাচ্ছে তাদের দেহে কিছু স্থায়ী পরিবর্তন হচ্ছে। সেটা গঠনগত হতে পারে, কার্যগতভাবে হতে পারে, বা শারীরবৃত্তীয়ভাবে হতে পারে। এই পরিবেশের সাথে মানিয়ে নিতে গিয়ে দেখা যাচ্ছে তাদের মধ্যে যে পরিবর্তনগুলো আসছে তার পিছনে কিন্তু দায়ী হচ্ছে পরিব্যক্তি, প্রকরণ এবং অন্যান্য কারণ আছে। এবং সেই পরিবর্তন আসার ফলে জীবের মধ্যে কিন্তু বিবর্তনও ঘটছে। তাহলে এই যে অভিযোজন, অর্থাৎ জীবের মধ্যে যে স্থায়ী পরিবর্তন এলো, সেটা হচ্ছে অভিযোজন। আর জীব যে অভিযোজন করার একটা ক্ষমতা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে অভিযোজিত হওয়ার ক্ষমতা। অর্থাৎ অভিযোজিত হওয়ার ক্ষমতা আছে বলে জীবের মধ্যে স্থায়ী পরিবর্তন অর্থাৎ অভিযোজন ঘটে। তাহলে এটা কোনোদিন জড়ের হবে না। হ্যাঁ, আজ মানুষ কিন্তু হোমোসেপিয়েন্স সেপিয়েন্স, এর আগে কিন্তু অনেক রকম মানুষের প্রজাতি পেয়েছি, তারা পরিবর্তন হতে হতে হোমোসেপিয়েন্স সেপিয়েন্সে এসছে। তাহলে এটার পিছনে অভিযোজন, বিবর্তন, এগুলো সবটাই দায়ী। এবং বিবর্তন আমি আগেই বলেছি যে বিবর্তন করার ক্ষমতা কিন্তু একটা জীবন, অন্যতম জীবনের বৈশিষ্ট্য। তাহলে এইগুলো দেখো জীবনের একটি বৈশিষ্ট্য এলো, আলোচনা করলাম আমি। এবং এটা থেকে খুব বেশি প্রশ্ন আসে না, শর্ট কোশ্চেন আসে, কিন্তু বড় প্রশ্ন ক্লাস 9-এর কোনো সামেটিভ পরীক্ষা বা ফর্মেটিভ পরীক্ষা অথবা তোমার ক্লাস টেস্টে দেওয়া উচিত না, কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে জীবনের উৎপত্তি। আমরা পরের স্লাইডে চলে আসি। তাহলে জীবন কিভাবে সৃষ্টি হলো, অর্থাৎ এই যে প্রাণ কিভাবে সৃষ্টি হলো বা জীব কিভাবে সৃষ্টি হলো, সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে প্রথম যে বিষয়টা, জীব কবে তৈরি হয়েছিল, তা বলছে বিজ্ঞানীরা আজ থেকে প্রায় 370 কোটি বছর আগে, মানে 3.7 মিলিয়ন বছর আগে প্রথম জীব সৃষ্টির প্রক্রিয়াগুলি শুরু হয়। এবং জীব সৃষ্টি হয়েই চলেছে, এখনও নতুন জীব সৃষ্টি হচ্ছে, কিন্তু প্রথম জীব কিন্তু এরকম 370 কোটি বছর আগে তৈরি হয়েছিল। মানুষ কবে তৈরি হয়েছিল? মনে করা হয় যে প্রায় 6 কোটি বছর আগে তৈরি হয়েছিল মানুষ।
তাহলে এই যে জীব সৃষ্টি কিভাবে হলো সেটা খুব একটা হাতে কলমে করে দেখানো সম্ভব নয়। তবে সিডনি ফক্স বলে এক বিজ্ঞানী কিন্তু কিছুটা দেখিয়েছিলেন যে কিভাবে প্রাথমিক কোষের মতন উপাদান তৈরি হলো, সেটা কিন্তু উনি পরীক্ষাগারে দেখিয়েছিলেন। আর বেশিরভাগ বিজ্ঞানীরাই বিভিন্ন উপাদান থেকে, যেমন জীবাশ্ম হতে পারে, ভূপ্রকৃতির গঠন হতে পারে, হ্যাঁ, তা এগুলো থেকে বা এগুলো বিশ্লেষণ করে, রাসায়নিক বিশ্লেষণ করে সেই তখনকার প্রকৃতি কেমন সেটা বোঝার চেষ্টা করেছেন এবং সেই অনুযায়ী তারা বিভিন্ন মতবাদ দিয়েছেন। তা এরকম অনেক মতবাদ আছে পৃথিবীতে প্রাণ সৃষ্টি করার সম্পর্কে, সেটা নিয়ে বিস্তারিত বলতে গেলে প্রচুর বলতে হয়, কিন্তু আমরা ক্লাস 9-এর সিলেবাস অনুযায়ী আমরা ওপারিনের কথা বলবো। তিনি অন দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ বলে একটা বই লিখেছিলেন, বা হ্যালডেন, ওপারিন এবং হ্যালডেন পরে একসাথে একটা মতবাদ দিয়েছিলেন, হট ডাইলুট স্যুপ মতবাদ, কোয়াসারভেট মতবাদ ইত্যাদি। কোয়াসারভেট মতবাদটা দিয়েছিলেন কিন্তু ওপারিন, আর হট ডাইলুট স্যুপটা দিয়েছিলেন হ্যালডেন, আর সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ার সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তা এগুলো আমরা খুব সংক্ষেপে একটু বলবো, আশা করি তোমরা বুঝতে পারবে অল্পতেই। তাহলে প্রথম আমরা দেখে নিই যে এই যে আমাদের স্লাইডে জীবনের উৎপত্তির প্রথম যেটা বলা হচ্ছে, জীবন সৃষ্টির সময় পৃথিবীর পরিবেশ কেমন ছিল সেটা আগে বুঝতে হবে। সেই সময় পৃথিবীতে তোমরা তো জানো যে একটা গ্যাসীয় পিণ্ড ছিল, ভূগোলে পড়েছো। সেই গ্যাসীয় পিণ্ড আস্তে আস্তে ঠান্ডা হচ্ছিল। গ্যাসীয় পিণ্ড বলছে প্রায় 500 কোটি বছর আগে তৈরি হয়েছিল। তারপরে তখন তার টেম্পারেচারও প্রচুর ছিল, প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে যখন সেটা ঠান্ডা হতে আরম্ভ করলো, হ্যাঁ, অল্প দিন না, 130 কোটি বছর ধরে ঠান্ডা হলো, তখন তার টেম্পারেচারটা 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে পৌঁছালো। হ্যাঁ, এই সময় তাহলে কি দেখা গেল যে পৃথিবীর কেন্দ্রস্থলটা এখনও যেমন তরল, সেরকম ম্যাগমা সমৃদ্ধ, তখনও সেটাই থাকলো, কিন্তু পৃথিবীর উপরিতলটা কঠিন হয়ে গেল এবং সেই কঠিনটা ভাঁজ খেলো। ফলে দেখা গেল যে পৃথিবীর কোনো জায়গায় উঁচু হলো, পাহাড় পর্বত ইত্যাদি, গিরিখাত ইত্যাদি তৈরি হলো, কোনো জায়গায় প্রচুর নিচু হলো, সেগুলো মানে মহীখাত বলা হয়, যেগুলো পরে সমুদ্রে পরিণত হবে ইত্যাদি তৈরি হতে আরম্ভ করলো, কিন্তু কোথাও জল ছিল না। এরপরে কি হলো, যখন পৃথিবী আরও ঠান্ডা হলো, তখন দেখা গেল যে এই যে ভূত্বক তৈরি হয়েছে তাকে ঘিরে একটা বায়ুমণ্ডল আছে। হ্যাঁ, কিন্তু সেই বায়ুমণ্ডলটা কীরকম বায়ুমণ্ডল? একটা বিজারক বায়ুমণ্ডল। অর্থাৎ এখন পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, সেগুলো জারকধর্মী পদার্থ। হ্যাঁ, কিন্তু তখন সবটাই প্রায় বিজারকধর্মী পদার্থ ছিল। হ্যাঁ, কী ছিল ওখানে? জলীয় বাষ্প ছিল প্রচুর পরিমাণে সেই বায়ুমণ্ডলে, তারপরে মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, হাইড্রোজেন ছিল, নাইট্রোজেন ছিল প্রধানত। তা তোমরা বলবে এইগুলো এলো কোত্থেকে? আমি তো আগেই বলেছি, যখন পৃথিবী গ্যাসীয় ছিল তখন পৃথিবীর টেম্পারেচার বেশি, সব কিছুই আয়নিত ছিল। হ্যাঁ, আয়নিত অবস্থায় ছিল। যদি আমি আগে না বলে থাকি, সেই অবস্থাটা বুঝে নাও যে সেই অবস্থাটা আয়নিত অবস্থা ছিল। কিন্তু যত ঠান্ডা হলো, সে আয়নগুলো আস্তে আস্তে আণবিক অবস্থায় পরিণত হতে আরম্ভ করলো এবং সূর্যের আলো সেখানে একটা বিশাল এফেক্ট করলো। সূর্যের আলোর যেসব ইউভি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি ইত্যাদি রশ্মিগুলো রয়েছে, সেগুলো ওই আণবিক মানে আয়নিত অবস্থা থেকে যখন আণবিক অবস্থায় আসছে, তখন বিভিন্ন পদার্থের আয়নের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে ঘটিয়ে বা তার পরমাণুগুলোর মধ্যে বিক্রিয়া ঘটিয়ে আণবিক অবস্থা তৈরি করার সময় দেখা গেল যে মৌল এবং যৌগ দুরকমই তৈরি হতে আরম্ভ করলো। সেই কারণে কিন্তু আমরা সেই বায়ুমণ্ডলে জলীয় বাষ্পও পাচ্ছি, মিথেনও পাচ্ছি, অ্যামোনিয়াও পাচ্ছি। তাহলে এইগুলো দেখো, যেমন মিথেন হচ্ছে জৈব যৌগ, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, জল, জলীয় বাষ্প, জল তো নয়, এগুলো সবটাই দেখা যাচ্ছে হচ্ছে অজৈব যৌগ, এগুলো বায়ুমণ্ডলে তৈরি হলো এবং সূর্যের আলোর বিভিন্ন ধরনের রশ্মির সাহায্যে এটা হলো বলে এটাকে বলা হয় কসমিক রিয়াকশান। আচ্ছা, এরপরে দেখা গেল যে জল লাগবে, জীবন কিন্তু তৈরি হয়েছিল, প্রাণ সৃষ্টি হয়েছিল কিন্তু জলে। এরপরে পৃথিবী যখন আরও ঠান্ডা হয়ে গেল, তখন দেখা গেল যে ওই যে বাতাসে জলীয় বাষ্পগুলি রয়েছে, সেগুলো ঘনীভূত হয়ে জলের আকারে পৃথিবীর পৃষ্ঠে আসলো। ফলে কী হলো, দিনের বেলা পৃথিবী প্রচণ্ড গরম, তার উপরে জল পড়ছে, বৃষ্টির জল,
ফলে যে শিলামণ্ডল তৈরি হয়েছে সেগুলোর মধ্যে ভাঙন ধরলো, সেগুলো গুঁড়ো হয়ে যেতে আরম্ভ করলো। হ্যাঁ, গরম ঠান্ডা, যেমন একটা কাঁচের চিমনি গরম অবস্থায় যদি জল ফেলায় ফেটে যায়, ঠিক সেরকম হতে আরম্ভ করলো, এবং মাটির উপাদানগুলো তৈরি হতে আরম্ভ করলো। অর্থাৎ মাটি আগে ছিল পুরো শিলা, এবার মাটি তৈরি হতে আরম্ভ করলো। আর সেই বৃষ্টির জলগুলি ওই মহীখাতগুলোতে জমলো, ফলে সমুদ্র তৈরি হয়ে গেল। এবং সমুদ্র তৈরি হয়ে যাওয়ার পরে, এবং তার মধ্যে ওই ভূত্বকের প্রচুর উপাদান বৃষ্টির জলের সাথে ধুয়ে এলো, মানে সমুদ্রে প্রচুর লবণ সঞ্চিত হলো। আবার ভূত্বকের উপরে মাটির স্তরও আস্তে আস্তে তৈরি হতে আরম্ভ করলো, বা তার প্রাথমিক উপাদান জীব সৃষ্টি হওয়ার পরে সেটা মাটি এসছিল। হ্যাঁ, কেননা মাটির একটা অন্যতম উপাদান হচ্ছে জৈব পদার্থ, সেটা তো পরে আসবে। তো সেগুলো তৈরি হতে আরম্ভ করলো, এবং দেখা গেল যে সমুদ্রের অগভীর অংশে প্রাণ সৃষ্টির একটা তোমার উপাদান, মানে অনুকূল অবস্থা তৈরি হলো। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে প্রাণ সৃষ্টি শুরু হলো। এবং সেই সময় দেখা গেল যে ওই যে বৃষ্টি হচ্ছে তার সাথে যেসব জৈব পদার্থগুলি বা অজৈব পদার্থগুলি গ্যাসীয় অবস্থায় ছিল, সেগুলো বৃষ্টির জলে মিশে দ্রবীভূত হয়ে সেগুলো কিন্তু সব সমুদ্রে সঞ্চিত হতে আরম্ভ করলো। তো এই ব্যাপারটা দীর্ঘদিন ধরে চললো, এবং তারপরে দেখা গেল যে পৃথিবী আরও ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, সে 1000 ডিগ্রিও নেই, তখন মোটামুটি 50 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে এসছে। এবং সেই সময় কী হলো, বায়ুমণ্ডলটা প্রায় বায়ু শূন্য হয়ে গেল, সব উপাদান সবাই সমুদ্রের জলে এসে সঞ্চিত হয়ে গেল, বায়ুমণ্ডল বলে প্রায় কিছু থাকলোই না। হ্যাঁ, সমস্তটাই সমুদ্রের জলে চলে এসছে। এবং দেখা গেল এবার সূর্যের আলো তখন সমুদ্রের জলে বিক্রিয়াটা ঘটাতে আরম্ভ করলো, এবং দেখা গেল যে এই যে আমরা কেমোজেনি যেটা বলছি, অর্থাৎ জীব সৃষ্টির রাসায়নিক বিক্রিয়াগুলো সমুদ্রের জলে, আগে হলো আকাশে, এবার জলে হতে আরম্ভ করলো। ফলে কী হলো, সরল জৈব এবং অজৈব যৌগ তৈরি হতে আরম্ভ করলো। কি তৈরি হলো, অ্যামোনিয়া সে তো আগেই তৈরি হয়েছে, জলে এলো। হাইড্রোজেন সায়ানাইড তৈরি হলো। মিথেন আগে বায়ুমণ্ডলে ছিল, সেটা জলের মধ্যে চলে এসছে। কার্বন ডাইঅক্সাইড ছিল, কার্বন মনোক্সাইড তৈরি হলো। তো এইরকম উপাদানগুলো আস্তে আস্তে সমুদ্রের জলের মধ্যেও আগে বায়ুমণ্ডল থেকে এসছে, আরও নতুন করে তৈরি হতে আরম্ভ করলো। এবং দেখা গেল তারপরে এই সরল অজৈব যৌগ এবং জৈব যৌগ যেগুলো ছিল, হ্যাঁ, যেমন অজৈব যৌগ ছিল মিথেন, জৈব যৌগ ছিল হচ্ছে মিথেন, অজৈব যৌগ ছিল অ্যামোনিয়া। তা এই সব হাইড্রোজেন সায়ানাইড ইত্যাদি, তা এগুলো আবার নিজেদের মধ্যে বিক্রিয়া শুরু করলো, সেই কসমিক রিয়াকশন সমুদ্রের জলে সূর্যের আলোর প্রভাবে হলো। এবং ফলে দেখা গেল যে কি হয়েছে, যে নানা রকম প্রাণের বা কোষের উপাদান তৈরি হলো, কোষের সরল উপাদানগুলো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, হ্যাঁ, এইসব শর্করা তৈরি হলো, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, লিপিড জাতীয় পদার্থের উপাদান তৈরি হলো, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো। হ্যাঁ, অর্থাৎ প্রোটিন সৃষ্টির উপাদান তৈরি হলো। তো এইভাবে দেখা গেল যে শুধুমাত্র যে এই প্রোটিন সৃষ্টি বা কার্বোহাইড্রেট সৃষ্টি বা ফ্যাট সৃষ্টির উপাদান তৈরি হলো, লিপিড সৃষ্টির উপাদান তৈরি হলো, তা না। দেখা গেলো নাইট্রোজেন ক্ষারক তৈরি হলো, অর্থাৎ অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন ইত্যাদি নাইট্রোজেন ক্ষারক তৈরি হলো। তারপরে দেখা গেলো যে শর্করা তৈরি হয়েছে, তার মধ্যে ডিঅক্সি রাইবোজ শর্করা এবং রাইবোজ শর্করা তৈরি হয়েছে, তাদের সাথে ওই নাইট্রোজেন ক্ষারকগুলো বিক্রিয়া করে দেখা গেলো বিভিন্ন নিউক্লিওসাইড তৈরি হচ্ছে, তার সাথে আবার বিভিন্ন জৈব অজৈব অ্যাসিডও তৈরি হয়েছিল। হ্যাঁ, তার মধ্যে দেখা যাচ্ছে যে ফসফরিক অ্যাসিড আবার বিক্রিয়া করলো কার সাথে, ওই নিউক্লিওসাইডের সাথে, নিউক্লিওটাইড তৈরি হলো, যেগুলো কিন্তু সমুদ্রের জলেই হচ্ছে, যেগুলো কিন্তু একেবারে জিন তৈরি বা ডিএনএ তৈরি বা আরএনএ তৈরি প্রাথমিক উপাদান তৈরি হয়ে গেল এইভাবে। তাহলে এইটাকে আমরা বললাম কেমোজেনি, এবং সেই অবস্থাটাকেই আমরা হট ডাইলুট স্যুপ বলছি, কেননা তখন সমুদ্রের জল যথেষ্ট গরম, যদি আমরা 170-80 ডিগ্রি সেন্টিগ্রেডও ধরি না কেন, যথেষ্ট গরম, এবং তার মধ্যে বিভিন্ন জৈব অজৈব পদার্থ মিশে আছে, যেন একটা খাওয়ার স্যুপ তৈরি হয়েছে। সেই জন্য বিজ্ঞানী হ্যালডেন এটাকে হট ডাইলুট স্যুপ বললেন বা প্রিবায়োটিক স্যুপ বললেন। কিন্তু তখনও কিন্তু কোনো প্রাণ তৈরি নেই, প্রাণ তৈরি উপাদান তৈরি হলো। এরপরে দেখো যে পয়েন্টটা আমরা করেছি বায়োজেনি, অর্থাৎ এইবার প্রাণ তৈরি হবে। হ্যাঁ, তাই প্রাণ তৈরির সময় কি হলো, এটাও কিন্তু মতবাদ, এই হাতে কলমে অতটা হয়নি, শুধুমাত্র ওই মাইক্রোস্ফিয়ারটা দেখানো হয়েছিল। তা প্রথম যেটা বিজ্ঞানীরা বললেন যে
এই যে হট ডাইলুট স্যুপটা যখন আরও ঠান্ডা হয়ে আসতে আরম্ভ করলো, তখন বিভিন্ন অণু পরস্পর আন্তরাণবিক বল দিয়ে যুক্ত হয়ে বেশ কিছু কোলয়েডীয় বিন্দু তৈরি করলো। হ্যাঁ, এবং এটা দেখা যাচ্ছে যে ওই হট ডাইলুট স্যুপ থেকে আলাদা হতে আরম্ভ করলো। এইগুলোকে কোয়াসারবেট বলে। মানে আলাদা হওয়া মানে কি, তারা গুলে থাকলো না, সেগুলো ভাসতে আরম্ভ করলো। হ্যাঁ, যেমন ধরো একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারি, দুধ থেকে ছানা তৈরি করছি, দুধের মধ্যে প্রোটিনটা তো ছানা হচ্ছে, দুধের মধ্যে থাকলে তাকে বুঝতে পারি না আলাদা করে। যেই আমরা ওই গরম করে লেবুর রস দিয়ে ছানা কাটলাম, সঙ্গে সঙ্গে দেখা গেলো তারা আলাদা হয়ে গেল। ঠিক সেই রকম ব্যাপারটা আমরা বলছি যে কোয়াসারবেট হচ্ছে ওই রকম তোমার কোলয়েডীয় বিন্দু, আর কিছুই না। এরপরে বিজ্ঞানী সিডনি ফক্স তিনি আবার কি বললেন, তিনি বললেন যে এই কোয়াসারবেটগুলো কিভাবে তৈরি হয়েছিল। হ্যাঁ, তা উনি দেখালেন হাতে কলমে, এবং দেখিয়ে উনি দেখালেন যে এই কোয়াসারবেটগুলোর বাইরে, মানে আরও যখন সময় গেল তখন আর সেইগুলো প্রোটিনের দানা বা অনেকে আবার এটাও বলেন প্রোটিনয়েড দানা থেকে এসেছিল, বা সেই ওই কোলয়েডীয় দানাগুলোর বাইরে একটা লিপিডের পর্দা তৈরি হলো, অর্থাৎ সেটা সমুদ্রের জল থেকে আলাদা হলো। হ্যাঁ, তখন সেটাকে আমরা বললাম যে এটা একটি মাইক্রোস্ফিয়ার অণু। হ্যাঁ, এটা কিন্তু কে বললেন, সিডনি ফক্স। এবং ইনি দেখালেন পরীক্ষা করে হাতে কলমে যে মাইক্রোস্ফিয়ারের মতন অণু তৈরি হতে পারে। এইবার মাইক্রোস্ফিয়ারে কি বৈশিষ্ট্যের কথা বলছি, দেখা গেল যে এটা একটা আদি কোষের মতন কাজ করছে, বা আদি কোষের একটা পূর্বাবস্থা। এটা দেখা গেল যে নিজেদের মতন কোষ তৈরি করতে পারছে, মানে মাইক্রোস্ফিয়ার থেকে মাইক্রোস্ফিয়ার তৈরি হচ্ছে, আত্মপ্রজননশীল একটা বিষয়। এবং এরা এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট বলে যে তোমরা এইটা পড়ে এসছো, যে শক্তি অণুগুলো আমরা ব্যবহার করি, সেটা ওরা ব্যবহার করতে পারলো। অর্থাৎ একটা আদি অবস্থা তৈরি হলো, কিন্তু এটাকেও কিন্তু কোষ বলা যাবে না। হ্যাঁ, এইবার কোষের অবস্থাটা কখন এলো, এটা আবার আর একটা মতবাদ যে নগ্ন জিন কিভাবে তৈরি হলো। হ্যাঁ, তা ওই যে আমরা বললাম যে ডিএনএ আরএনএর জন্য নিউক্লিওটাইডগুলো তৈরি হয়েছে, সেইগুলো দেখা যাচ্ছে যে ওই মাইক্রোস্ফিয়ারের মধ্যে প্রবেশ করতে আরম্ভ করলো। হ্যাঁ, এবং দেখা গেল, এবং এটা তো এইভাবেও বলা হয় যে মাইক্রোস্ফিয়ারের মধ্যে ওইগুলো শোষণ করার পরে নিউক্লিওটাইড থেকে ডিএনএ আরএনএ ইত্যাদি তৈরি হয়েছে। আবার অনেকে বলেন না, সমুদ্রের জলেই ডিএনএ আরএনএ ইত্যাদি তৈরি হয়েছিল, এবং ওই মাইক্রোস্ফিয়ার সেগুলোকে শোষণ করেছিল। ফলে, এবং আরএনএ আগে তৈরি হয়েছিল, ডিএনএ পরে তৈরি হয়েছিল। হ্যাঁ, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছিল। হ্যাঁ, এবং যখন এই মাইক্রোস্ফিয়ারের মধ্যে এরা প্রবেশ করতে আরম্ভ করলো, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে এইটাকে আমরা বললাম প্রোটোসেল। হ্যাঁ, তাহলে এইবার দেখা যাচ্ছে যে প্রোটোসেলের কিন্তু প্রধান জেনেটিক বস্তু ডিএনএ হিসাবে দেখা যায়। হ্যাঁ, বা ধরে নেওয়া হয়, বিজ্ঞানীরা ধরেন। তাহলে এইভাবে প্রোটোসেল মানে আদি কোষ তৈরি হলো। মানে এমন হতে পারে যে ডিএনএ আরএনএ সব তৈরি হয়েছে সমুদ্রের জলে, প্রোটোসেল সেটা গ্রহণ করেছে। এমন হতে পারে যে মাইক্রোস্ফিয়ারের মধ্যে আরএনএ প্রথম প্রবেশ করেছে, তার থেকে ডিএনএ তৈরি হয়েছে, ফলে মাইক্রোস্ফিয়ারটা প্রোটোসেলে রূপান্তরিত হচ্ছে, এরকম হতে পারে। তাহলে তোমরা এইটুকুনি মোটামুটি বুঝতে পারছো যে প্রথমে তৈরি হয়েছিল কোয়াসারবেট কণা, একটা কোলয়েডীয় কণা, তার থেকে মাইক্রোস্ফিয়ার তৈরি হয়েছিল। মাইক্রোস্ফিয়ার যখন ওই ডিএনএ বা আরএনএ বা দুটোই যখন শোষণ করলো, বা তার মধ্যে এইগুলো তৈরি হলো, শোষণ করলো কি ওই নিউক্লিওটাইডগুলো, তখন সেটা প্রোটোসেলে রূপান্তরিত হলো। মানে এটা হচ্ছে আদি অবস্থা হতে পারে। হ্যাঁ, এবং যখন দেখা যাচ্ছে যে এর পর্দাটা, যেটা লিপিড নির্মিত পর্দা ছিল দ্বিস্তরীয়, পরে দেখা গেলো সেটা প্রোটিন পর্দা হয়েছে, এবং সে বাইরে থেকে বিভিন্ন পদার্থ যাতায়াত নিয়ন্ত্রণ করতে পারছে, তখন সেটা কোষ পর্দার মতন একটা অবস্থা তৈরি হলো, এবং সেটা বলতে গেলে একটা প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ। হ্যাঁ, বা নিউক্লিয়াসবিহীন কোষ। তারপরে আস্তে আস্তে তার থেকে এদের সংখ্যা বৃদ্ধি হতে আরম্ভ করলো, কারণ আমি বলেছি যে মাইক্রোস্ফিয়ার নিজের মতন প্রজনন করতে পারত, ফলে প্রোটোসেলও পারত। তারপরে যখন প্রোক্যারিওটিক সেল হলো, তারাও পারত, নিজের মতন সংখ্যা বৃদ্ধি করছে, এবং সমুদ্রের জলে এদের সংখ্যা বাড়তে আরম্ভ করলো। কিন্তু এরা সব তখন কিন্তু
কেমোট্রফিক ছিল বা কেমোহেটারোট্রফিক, অর্থাৎ হ্যাঁ এরা সূর্যের আলো থেকে খাদ্য তৈরি করতে পারত না, এরা খাদ্যও তৈরি করতে পারতে আরম্ভ করলো, যেটা ওরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করলো। কিন্তু দেখা, এবং এরা সবাই অবাধ শ্বসনকারী, বাতাসের অক্সিজেন তো তখন নেই। হ্যাঁ, এরপরে দেখা গেল অর্থাৎ অক্সিজেনবিহীন একটা পরিবেশে এরা থাকতে আরম্ভ করলো। এরপরে দেখা গেল যে কিছু কেমোসিনথেটিক, মানে অর্থাৎ যারা কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া গোছের মানে অণু ছিল বা কোষের মতন অবস্থা ছিল, হ্যাঁ, তাদের থেকে কিছু ব্যাকটেরিয়া গোছের কোষ তারা আলো ব্যবহার করে সালোক সংশ্লেষ করতে আরম্ভ করলো, অর্থাৎ তারা অটোট্রফিক হয়ে গেল। হ্যাঁ, কেমোট্রফিক থেকে অটোট্রফিক, রাসায়নিক সংশ্লেষ করছিল খাদ্য তৈরিতে, এবার আলোর সাহায্যে খাদ্য তৈরি করতে আরম্ভ করলো। ফলে কি হলো, তারা যখন আলোর সাহায্যে খাদ্য তৈরি করতে আরম্ভ করলো, যেমন নীলাভ সবুজ শৈবাল গোছের যেসব উদ্ভিদগুলি রয়েছে, তারা অক্সিজেন, হ্যাঁ, তারা যখন জল এবং সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করতে আরম্ভ করলো, জলকে ভাঙলো, তখন বাতাসে অক্সিজেন দিতে আরম্ভ করলো। কিন্তু তার আগে কিন্তু বাতাসে নাইট্রোজেন দিতে আরম্ভ করেছে, কেন কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রচুর দেখা যাবে নাইট্রোজেনের লবণ ভেঙে ভেঙে খাদ্য তৈরি করতো বা জৈব অ্যাসিড থেকে খাদ্য তৈরি করতো, তখন কিন্তু নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে আসতো। হ্যাঁ, ফলে নাইট্রোজেন আগে এসছে বায়ুমণ্ডলে, পরে অক্সিজেন আসতে আরম্ভ করলো। ফলে কী হলো, জারকধর্মী একটি পরিবেশ বাতাসে তৈরি হলো। এবং তাহলে কী হলো, তাহলে প্রোক্যারিওটিক জীব তৈরি হয়ে গেল, একটু মানে উন্নত প্রোক্যারিওটিক জীব। তারপরে আস্তে আস্তে তার থেকে ইউক্যারিওটিক জীব এলো, এবং যেহেতু প্রোক্যারিওটিক জীব দু রকমের হয়ে গেল, কিছুটা সালোক সংশ্লেষকারী প্রোক্যারিওটিক জীব, তার থেকে উদ্ভিদ গোষ্ঠী তৈরি হলো, এককোষী উদ্ভিদ গোষ্ঠী। আর সালোক সংশ্লেষ করতো না, রাসায়নিক সংশ্লেষ করতো এমন প্রোক্যারিওটিক জীব থেকে এলো প্রাণী সদৃশ্য কোষ বা ইউক্যারিওটিক প্রাণী কোষের সৃষ্টি হলো। এবং সেগুলো সব এককোষী থাকলো প্রথমে, তারপরে আস্তে আস্তে দেখা গেল তারা বহুকোষী অবস্থায় পৌঁছালো এবং এখনকার মতো নানা রকম জীব সৃষ্টি করতে আরম্ভ করলো। সুতরাং তোমরা বুঝতে পারছো যে এইটা কিভাবে প্রাণটা তৈরি হলো, এটা বোঝা গেল। তবে এর মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট জিনিসটা আরেকবার একটু বলে দিই, যে প্রাণ সৃষ্টির পরিবেশটা খুব ইম্পর্টেন্ট, এবং তারপরে কেমোজেনি, অর্থাৎ ওই যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন জীব সৃষ্টির রাসায়নিক উপাদানগুলো সংশ্লেষ করে নেওয়াটা খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এবং তারপরে বায়োজেনি, হ্যাঁ, বায়োজেনিটা আরও বেশি গুরুত্বপূর্ণ ঘটনা, তাই না? হ্যাঁ, বায়োজেনি না হলে তো কোষ হতো না। এবং বায়োজেনির ক্ষেত্রে আমরা প্রথম যেটা বললাম যে কোয়াসার্ভেট তৈরি হলো, তারপরে যেটা ওপারিন বলেছিলেন অ্যাকচুয়ালি, তারপরে তার থেকে বলা হলো যে মাইক্রোস্ফিয়ার তৈরি হলো, এবং তারপরে তার থেকে প্রোটোসেল তৈরি হলো, তার থেকে প্রোক্যারিওটিক জীব তৈরি হলো, এবং তার থেকে ইউক্যারিওটিক জীব তৈরি হলো। এবং যে তরল অবস্থার মধ্যে বিভিন্ন জৈব যৌগ অজৈব যৌগ সমন্বিত যে স্যুপটা তৈরি হয়েছিল, সেটাকে হ্যালডেন বলেছিলেন হট ডাইলিউট স্যুপ। তাহলে এইটা হলো তোমাদের জীবনের উৎপত্তি, কিভাবে প্রাণ সৃষ্টি হলো। আশা করি খুব একটা খারাপ তোমাদের লাগেনি, বুঝতে পেরেছো। বারবার একটু ভিডিওটা দেখো, শুনো, তাহলে বুঝতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি এটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সমস্যা হলে কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।